বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। এটা আমার দিনের দ্বিতীয় ভিডিও। অনেকদিন পরে আমি একদিনে দুটো ভিডিও ছাড়ার সুযোগ পেলাম। এইমাত্র খেয়ে উঠলাম, তা দেখলাম এখন যদি আমি শুয়ে পড়ি এই ভিডিওটা আমার আর করা যাবে না, রাতের মধ্যে দিতে পারবো না। কিন্তু এটা একটা আর্জেন্ট ভিডিও, আর সকলের কাছে ছোট বড় সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা তোমরা কমেন্ট করবা। এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখো। এবার আসি, গৌরচন্দ্রিকা করব না, কারণ আজকে যে ভিডিওটা আমি বানাতে বসেছি এটা একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে। বিষয়টা অবশ্যই সন্দীপকে নিয়ে। অনেকদিন আমি সন্দীপকে নিয়ে ভিডিও করছি না, কারণ এদিকে একজনের খুব 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 চিরবিরানি, সেই চিরবিরানিটা একটু তার একটু কমাতে একটু টাইম লাগছিল, বালিশটা নিয়ে নি। যাই হোক, আর একটা কথা, আমি সবসময় কালো টিপ পরে ভিডিও করতে বসি, একটু ইগনোর করো। 6 পাতা টিপ কিনেছি, কোথায় রেখেছি মনে নেই, আবার কালকে অফিস যাওয়ার পথে কিনবো তারপরে। যাই হোক, আমি তো আমার টিপের বর্ণনা দিতে আসিনি। তা কথা হচ্ছে, আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল যে সন্দীপের বাড়িতে মেয়েটি ছিল কিংবা আছে। তা তোমরা কি বলো? এরপরে আর সন্দীপকে সাপোর্ট করা যায়? যায় কি? কমেন্ট করে বলো তো। নিশ্চয়ই যায় না। আর কেউ যদি বলো যে না দিদি, কে না আন্টি, সন্দীপকে সাপোর্ট করো, কেন করবো তার যুক্তিটা দিতে হবে, তবেই আমি মানবো, নইলে মানবো না। আজকের পর থেকে আমি আর সন্দীপকে সাপোর্ট করতে পারলাম না। হাত তুলে নিয়েছি। কারোর কিছু বলার থাকলে বলতে পারো। এবার তাহলে আমাকে কাকে সাপোর্ট করতে হবে? কাউকে তো একজনকে সাপোর্ট করতে হবে। সন্দীপকে এতদিন সাপোর্ট করেছি অন্ধের মতো, অবশ্য যুক্তিতর্ক দিয়ে। কারণ আছে কিষাণুর জন্য। কিষাণুর অসহায় অবস্থায়, তার বাবা ছাড়া কেউ নেই, আর সে বাবা যখন তাকে ছেলেকে একদম কোলে পিঠে করে মানুষ করছে, তখন তো সন্দীপকে সাপোর্ট করতেই হবে। তাই এখন যখন সন্দীপের সত্যি সামনে এসেছে, তা সন্দীপকে তো সাপোর্ট করতে পারছি না। তাহলে এমতো অবস্থায় কাকে সাপোর্ট করা উচিত? কি মনে হয় তোমাদের? টিনকে সাপোর্ট করা উচিত? তোমরা কি বলো? একটু কমেন্ট করে বলো। যেহেতু সন্দীপকে আমি সাপোর্ট করতে পারবো না, তাহলে কি সাপোর্টটা আমি টিনকে করবো? 1 মিনিট নীরবতা পালন তোমাদের কমেন্ট করার জন্য। জানি না হয়েছে কিনা, কিন্তু আমি এখানে নীরবতা তুলে নিলাম। এতক্ষণে হয়তো তোমাদের কমেন্ট করা হয়ে গেছে। এবার আমি বলি, আমি টিনকে সমর্থন করতে পারবো না। যুক্তি হচ্ছে, আজকে সব যুক্তি তর্কের খেলা হবে। সবাই নিজেকে বুদ্ধিমান বলে যুক্তি করে। আমি দেবো আজকে যুক্তি। টিনকে তো সাপোর্ট করতে পারবো না, কারণ প্রথম পয়েন্ট, সে তার সংসার ছেড়ে অন্য পুরুষের কাছে চলে গেছে পরকীয়া করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে মা, তার একটা 2.5 বছরের দুগ্ধপোষ্য সন্তানকে ফেলে সে চলে গেছে তার বাবা মার কাছে। পরকীয়া সে করেছে, তার প্রেমিকের ভরসায় সে বেরিয়েছে, কিন্তু আপাতত এখন বাবা মার কাছে আছে। কিন্তু প্রথম দিকে প্রেমিকের কাছেই ছিল, তার বাড়িতেই ছিল, কিংবা একটা ঘর ভাড়া করে দিয়েছিল, তারা দুজন ওখানে ছিল। এবং তার সব থেকে বড় সাপোর্টার, তার মুখ দিয়ে শুনেছিলাম যে বিরোধী পক্ষের জন্য নাকি সে লিভিং করতে বাধ্য হয়েছে, সে নাকি লিভিংয়ে ছিল। তাই এরকম মহিলাকে সাপোর্ট করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একজন মা। কারোর যদি শ্বশুর বাড়ি ভালো না লাগে, সে বেরিয়ে এসে আইন মোতাবেক ডিভোর্স করে নিয়ে তার জীবন যার খুশি তার সঙ্গে গড়তে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ডিভোর্স নেওয়ার পরে যদু মধু রাম শ্যাম ফোকলা মোকলা দোকলা যাকে খুশি, তার ব্যক্তিগত ব্যাপার, সে কাকে নিয়ে সংসার করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এখানে আমার কোনো মতামত নেই, আমি কোনো কিছু বলবো না। কারণ একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। শ্বশুরবাড়ি যদি ভালো না হয়, তার আলাদা করে থাকা কিংবা আরেকটা নতুন শ্বশুরবাড়ি বানানো হতেই পারে। এটা দোষের কিছু নয়। কিন্তু সে কি করেছে? সে তার বাচ্চাকে ফেলে নিজে সে শারীরিক সুখ গ্রহণ করতে প্রেমিকের কাছে গিয়ে রয়েছে প্রথমে। তারপরে যখন বুঝলো বাচ্চাটাকে সে ফেলে গেছে বলে তার আইনগত অসুবিধা হতে পারে, সে বলে দিল আমার প্রেমিক চাই না, আমার ডিভোর্সও চাই না। ডিভোর্সটা মেয়েটাই চেয়েছিল, টিনই চেয়েছিল। সন্দীপ ডিভোর্স চাইনি, দিচ্ছিল না। তারপরে হঠাৎ করে আইনগত কিছু বাধা নিষেধ যেই ওর কানে ঢুকালো কেউ, ও বললো আমার প্রেমিক চাই না, আমার ডিভোর্স চাই না, আমার সন্তান চাই। এবার আইনগতভাবে সন্তান সে পাচ্ছে না, কারণ সে পরকীয়া করে গেছে, তার প্রমাণ সে নিজেই তার কমিউনিটি পোস্টে তুলে দিয়েছে।
আর পরকীয়া করে ঘর ছাড়লে কোনো খোরপোশ, কোনো রকম কোনো দাবি দাবা কিংবা সন্তান সে পায় না। যদিও সন্তান ছোট ছিল, তবুও সে সেই ব্যবস্থা করতে পারেনি, আর সন্তান পাওয়ার জন্য সে কোনো রকম ব্যবস্থা কেস কামারি করেনি। এই জন্য আমি তাকে সমর্থন করতে পারবো না। তাহলে কাকে সমর্থন করবো বলো? কাকে সমর্থন করব? কেউ বলেছে সন্দীপকেই সমর্থন করতে? জানি না বলেছো কিনা, কিন্তু আমি বলছি আমি সন্দীপকেই সমর্থন করব। এবার তোমরা বলবা কেন দিদি এই বললে যে তাকে সমর্থন করবা না? হ্যাঁ, সমর্থন তাকে করব, তাকে সমর্থন করব, কারণ তাকে সমর্থন করা যায়। মন্দের ভালোর মধ্যে সন্দীপ ভালো, কারণ সে কিন্তু তার স্ত্রী, তার সংসার, তার সন্তান থাকতে অন্য মেয়ের সঙ্গে কোনো পরকীয়া করেনি। ভালো করে বলতে যুক্তি, সে তার বিবাহিত জীবনে, তার সাংসারিক জীবনে, তার জীবনে কোনো অন্য মহিলা আসেনি। এই জন্যে প্রথম পয়েন্টে আমি সন্দীপকে সাপোর্ট করব। দ্বিতীয় পয়েন্ট, 2.5 বছরের একটা বাচ্চাকে তার মা ফেলে গেছে। সন্দীপ একজন বাবা হিসেবে সন্তানের দায়িত্ব নিয়েছে, সন্দীপ একজন পুত্র সন্তান হিসাবে মা বাবার দায়িত্ব নিয়েছে। তাহলে একাধারে সে মা হয়েছে, বাবা হয়েছে, আবার সঠিক সন্তান হয়ে মা বাবাকে দেখাশোনা করছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টে সন্দীপকে সাপোর্ট করা যায়, তাই তো? তা সন্দীপকে সাপোর্ট করি বলে তার অন্যায়টাকে তো মেনে নেব না। সে যদি ভুল করে তার ভুলটাকে তো আমি মেনে নেব না, কারণ আমি একজন শিক্ষিত ওয়ার্কিং লেডি। আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিন পরকীয়া করেছে সন্দীপ, সেও পরকীয়ারত, কিন্তু পার্থক্য টিন আর সন্দীপের কোথায়? সন্দীপ সংসারটাকে বাঁচিয়ে সন্তানটাকে রেখে তার স্ত্রী চলে যাওয়ার 1 বছর পরে সে কোনো মেয়ের প্রেমে পড়েছে। হতেই পারে সন্দীপ প্রেমে পড়তেই পারে, প্রেমে পড়বে না কেন? প্রেমে পড়া ভালো তো, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে, ডিপ্রেশন কেটে যায়। তার সন্দীপ প্রেম করতেই পারে, করা উচিত, আমরাও চাই। আমি ব্যক্তিগত চেয়েছিলাম সন্দীপ প্রেম করুক, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার। সন্দীপকে যেদিন আমরা প্রশ্ন করেছিলাম তোমার সম্পর্কে, সোনু নামে যে চ্যানেলের ওনার তোমার সম্পর্কে একটা এলিগেশন এনেছে, মেয়েটা তোমার বাড়িতে আছে, তাকে তুমি চেনো কিনা, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? সন্দীপ বলেছিল আমি মেয়েটাকে চিনি না, আমি মেয়েটাকে চিনি না, কোন মিমি না ফিমি না পিউ, আমি তাকে চিনি না, আমার বাড়িতে তেমন কেউ নেই। বিশ্বাস করেছিলাম তার কথা, গলা বাজিয়ে বলেছিলাম প্রমাণটা দাও, সন্দীপের বাড়িতে মিমি আছে। প্রমাণ যতদিন না দিতে পেরেছে, গলা চিৎকার করে বলেছি সন্দীপ এই ধরনের ছেলে নয়, এই কাজ করেনি, তার জীবনে প্রেম আসবে না, একথা তো আমরা কেউ বলিনি। তার বউ চলে গেছে 1 বছর তার সন্তানকে ফেলে, সে সন্তান মা বাবাকে নিয়ে সংসার করছে, কিন্তু সে যে প্রেমে পড়বে না, এটা কোন সংবিধানে লেখা আছে? কোনো আইনে লেখা আছে কি? যার বউ পালিয়ে যায়, যার বউ চলে যায় পরকীয়া করে, সেই পুরুষটি তার শারীরিক কোনো চাহিদা হবে না, সে ওই আমরা শুনেছি কিসের পাতা খেলে নাকি মানে শারীরিক উত্তেজনা নষ্ট হয়। তার সন্দীপ কি সেই পাতাকে তার মানে জীবন যৌবন সব বিসর্জন দেবে? সে কি মঠে গিয়ে মন্ত্র নিয়ে সন্ন্যাসী হবে? এটাই কি আমরা বলতে পারি সন্দীপকে? পারি না তো। বউ চলে গেছে, ও তো সংসার ফেলে, বউকে ফেলে, সন্তান ফেলে যায়নি। তাহলে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টে সন্দীপকে সাপোর্ট করা যায়। তৃতীয় পয়েন্ট ভালো করে শোনো তোমরা। সন্দীপ একটি মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু সে বলেছে ওই মেয়েটিকে আমি চিনি না। এখন তো আমরা প্রমাণ পেলাম সন্দীপের ঘরেই মেয়েটি ছিল। সোনু একেবারে মিথ্যে কথা বলেনি। মিমির সঙ্গে সন্দীপের যথাযথ প্রমাণ সহ আমরা দেখছি মিমির সঙ্গে সন্দীপের প্রেম ভালোবাসা আছে। এবার চতুর্থ পয়েন্ট, সন্দীপ বলেছে চিনি না, আবার মেয়েটি যখন বলেছে তখন কিন্তু সন্দীপ বলেছে না, তাকে নিয়ে যখন আমরা বলছি তখন কিন্তু সন্দীপ সেই মেয়েটি সাপোর্টে কথা বলছে যে তোমরা দেখো তো মেয়েটি বেঁচে আছে না তার কি হয়ে গেল, সে মেয়েটি আদৌ ভালো আছে। তাহলে সন্দীপ তোমার পিউকে নিয়ে এত চিন্তিত তুমি,
যে সোনুর কাছ থেকে নিরাপদে রাখার জন্য তোমার ঘরে নিয়ে এনেছো, বেশ করেছো। কারণ সে হচ্ছে তোমার ছেলের ম্যাডাম মাম্মাম। প্রায় 6 মাস আগে তুমি একদিন বলেছিলে যে ছেলের জন্য সবসময় মানে দুবেলা পড়ানোর জন্য একটা টিউটার আমরা খুঁজে পেয়েছি। তারপরেই কিছু রগ উঠলো, যোগা টিচারকে হাত দেখা গেছে, পা দেখা গেছে, চুল দেখা গেছে, যোগা টিচারের বাজারে এলো। তুমি তো বলনি সে যোগা টিচার, তাহলে মার্কেটে কি করে এলো যোগা টিচার? হ্যাঁ, সন্দীপ কোথায় যোগব্যায়াম শেখে সেটা তো সন্দীপ বলেনি। তাহলে এই 4 নম্বর পয়েন্টে এই যোগা টিচার কারা আনলো? বিরোধী পক্ষের লোক যারা টিনের পক্ষে ভিডিও করে তারা বলল যোগা টিচারের খবর তারা পেয়েছে। তা যোগা টিচারের খবর সন্দীপ বলেনি, তাহলে এরা কি করে জানলো? এবং সেই যোগা টিচারই যে মিমি সেটা এখন প্রমাণ হচ্ছে। তাহলে এরা কি করে জানলো? মার্কেটে যোগা টিচারের পরিচয়টা কারা করালো? যারা সোনুর ভিডিওগুলো প্রথম থেকে দেখেছিলে, একবার কিন্তু মিমি বলেছিল যে ম্যাডাম, একজন ম্যাডামের নাম করেছিল। এই ম্যাডাম কোন ম্যাডাম? কে সেই ম্যাডাম যিনি মিমিকে সন্দীপের বাড়ির ঠিকানা দিয়ে সেখানে প্রাইভেট টিউটারের জন্য যোগাযোগ করতে বলেছিল? অনলাইনেই হোক আর বাড়িতেই হোক, ফেসবুকেই হোক, সন্দীপের সঙ্গে কার কথায় মিমি যোগাযোগটা পেল? একজন ম্যাডামের নাম কিন্তু উঠেছিল। অনেকে সেটাকে সঙ্গীতা ম্যাডাম বলে ধরে নিয়েছিল। তার যথোপযুক্ত কোনো প্রমাণ কিন্তু কেউ দিতে পারেনি। ম্যাডামের নাম উঠেছিল, এবার কোন সেই ম্যাডাম? এই ম্যাডাম কোন ম্যাডাম? কোনো প্রমাণ কিন্তু কেউ দেয়নি এই সেই সঙ্গীতা ম্যাডাম। অতএব বিশ্বাস করবো না। অতএব আমি বিশ্বাস করি না যে সঙ্গীতা ম্যাডাম সন্দীপের সঙ্গে এই মিমির যোগাযোগ করিয়ে দিয়েছিল কিংবা মিমিকে পাঠিয়েছিল। এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তার কোনো প্রমাণ নেই। তাহলে এই ম্যাডামের নাম কেন বললো হঠাৎ? আমার কাছে একটা খবর আসে আজ থেকে প্রায় প্রায় দেড় মাস আগে একটা খবর আসে। এই ম্যাডামটি হলেন অন্য একজন ম্যাডাম, কিন্তু এখনো প্রমাণ আমি পাইনি, তাই তোমাদের কাছে তার নাম বলবো না। কিন্তু খুব তাড়াতাড়ি সেই প্রমাণটা আমি হয়তো পেয়ে যাব। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মার্কেটে এই মিমিকে কে আনলো মার্কেটে, এবং কেন আনলো? সন্দীপকে বদনাম করতে হবে। আর সন্দীপ হচ্ছে গাধা, 1 নম্বরের গাধা। রাগ করলেও আমার কিছু করার নেই। আমি বলবো সন্দীপ হচ্ছে গাধা, আর সন্দীপের বউ হচ্ছে রাঘব বোয়াল, আর সন্দীপ হচ্ছে পুঁটি মাছ, জলের উপরে ফর করে ঘুরে বেড়ায়। সেই পুঁটি মাছ জানতেও পারলো না জলের গভীর থেকে বোয়াল মাছ এসে, রাঘব বোয়াল এসে টুক করে তাকে এক টোপে গিলে নিল। সে বুঝতেও পারলো না যে ওই বোয়াল মাছের গর্ভে তাকে একদম ফিনিশ করে দিল। তা সন্দীপ হচ্ছে সেই পুঁটি মাছ, আর এই রাঘব বোয়াল হচ্ছে ওই যে আমাদের কে বউ সন্দীপের এক্স বলবো না, কারণ এখনো ডিভোর্স হয়নি। এই বউ হচ্ছে রাঘব বোয়াল। সন্দীপকে গর্তে ফেলানোর জন্য অনেক দিন থেকে চেষ্টা চলছে, কিন্তু সন্দীপ বোঝেনি। বাবা, চুলগুলো এমনি পাকেনি। অনেক আগেই তোমাকে বলেছিলাম, আমি ফোন করেছিলাম তোমাকে। তোমার ফোন নম্বর তো আমার কাছে নেই। তোমার মাকে আমি ফোন করেছিলাম, তোমার মা আমার ফোনটি ধরেনি। পরে শুনলাম তোমার মার ফোন নাকি নষ্ট হয়ে গেছে। তাহলে আমার ফোন কি করে তিনি পাননি? কোনো কায়দা করে সীমার থেকে সন্দীপকে সরিয়ে নেওয়া হলো। দেখো বন্ধুরা, কি চক্রান্ত, কিভাবে পার্ট বাই পার্ট হয়েছে একের পর এক। সন্দীপ কিছুই বুঝতে পারিনি। ক্ষুধার্ত নেকড়ে বাঘ, পুরুষ ক্ষুধার্ত নেকড়ে বাঘ, তার মুখের আধার চলে গেছে 1 বছর। তার শরীরে যে উত্তেজনা, তার শরীরে যে মাছ মাংস খাচ্ছে, তার বয়সের একটা দোষ, সেটা কোথায় যাবে? বারবার সন্দীপকে বলেছি, সন্দীপ সাবধান, তোমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তুমি তাতে সামিল হইও না, তুমি তাতে
পা ফেলো না। প্রথমত সীমাকে নিয়ে সন্দীপের চরিত্রগত একটা দোষ করে উদয় হলো দুঃখেন। এটা সন্দীপের ভিউয়ার্সরা গিলল না। প্রমাণিত হয়ে গেল দুঃখেন কারোর দ্বারা প্ররোচিত হয়ে সন্দীপকে ফাঁসাতে এসেছিল এবং সীমা আর সন্দীপের প্রেম কাহিনীটাকে সিলমোহর দিতে এসেছিল। পারল না, ধোপে টিকলো না। সুখেন আউট। তার জন্য ম্যাডামের অনেকটা ক্রেডিট আছে সুখেনকে আউট করার, কারণ এই ম্যাডামের কাছেই কিন্তু মানে তার হেল্পিং হ্যান্ড হিসাবে ওই সুখেন থাকতো। হলো না ওটা। তার আগে ছিল কি আসানসোলের কার ড্যান্সিং। তবুও আমি বলবো সেই সময় সন্দীপ কিছু বলেনি, কারণ ওটা মিথ্যে চক্রান্ত ছিল। সেই মেয়েটি কর্পূরের মতো হাওয়ায় উড়ে গেল। কিন্তু এই মিমি আজ থেকে প্রায় 7 মাস আগে দেবশ্রীর কাছে খবর আসে সন্দীপ আর মিমির বিয়ে হয়ে গেছে। আরো সে কথাটা বলেছিল, কেউ না কেউ দেবশ্রীকে কিছু তথ্য দিয়েছিল। দেবশ্রী ডাইনে বায়ে কিছু না পেয়ে ভিডিও করেছিল এবং আমরা তখন সব তাকে বলেছিলাম প্রমাণ দাও। তার কাছে নাকি প্রমাণও পাঠিয়েছিল, কিন্তু সে সাহস করে দিতে পারেনি, কারণ ব্যাপারটা কৃত্রিম উপায়ে চাহিদা তৈরি করা হয়েছিল। বন্ধু মনে আছে আজ থেকে 7 মাস আগে আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম যে মার্কেটে চাহিদা তৈরি করার জন্য কিছু ব্যবসাদার থাকে। তারা কি করে, তারা বাজার থেকে কিছু পণ্য সামগ্রী, মনে করো আমি সবজি ধরলাম কিংবা আলু ধরলাম, যে আলু বাজার থেকে তারা কিনে নিয়ে অল্প দামে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কিনে নেয়। বাজার থেকে না, চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কিনে নেয়, কিনে নিয়ে গুদামজাত করে দেয়। ছাড়ে না, 5 টাকা করে আলু কিনলো, গুদামজাত করে দিল। চাষিদের মালগুলো যদি তারা সবটা নিয়ে নিতে পারে, তাহলে যারা ছোট ব্যবসায়ী তারা চাষিদের মালটা বাজারে এসে কিনতে পারে না, কারণ এই রাঘব বোয়াল ব্যবসায়ীগুলো সোজা চাষির খেতে চলে যায় গাড়ি নিয়ে, সেখান থেকে কচকচে নোট দিয়ে পুরো আলু তুলে এনে স্টোর করে দেয়। বাজারে আলুর দাম বেড়ে গেল, বাজারে আলুর দাম বেড়ে গেল। কৃত্রিম উপায়ে একটা চাহিদা তৈরি করলো। পরে যখন আলুর দাম 50, 60, 70 হলো, ওই আলু তখন গোদাম থেকে বের করে বেচে দিয়ে মুনাফা লুটে নিল। তাই তো মার খেলো কারা? ছোট ব্যবসাদাররা। এই ছোট ব্যবসাদার হচ্ছে সন্দীপ, আর ওই বড় রাঘব বোয়াল হচ্ছে টিনের পুরো টিম। তার মধ্যে অনেকে আছে, আমি কারোর নাম বলবো না। একদিন না একদিন দুঃখেনের মতো কেউ না কেউ এখান থেকে বেরিয়ে এসে পুরো ব্লাস্ট করে দেবে। আসবেই, ধর্মের কল বাতাসে নড়বে। নিজে হাতে কোনোদিন ওই ধর্মের কল কেউ বাজাতে পারবে না। তা সন্দীপ বাবা, তোমাকে বলেছিলাম তুমি সাবধান, সাধু সাবধান। জঙ্গলে ঘুমাতে গেছো, কখন যে তোমার সোনা পাখিটা ওই রাঘব বোয়াল কিংবা ধেড়ে ইঁদুর কে কামড়ে দিয়ে চলে গেছে তুমি টের পাওনি। সোনা পাখি মানে জীবন, আমি অন্য কিছু বলছি না। তা তুমি নিধন হয়েছো, তুমি চক্রমুহে ঢুকতে পেরেছো, বেরোতে পারবে না অত সহজে। তুমি ভুল করেছো। প্রথমেই তোমার উচিত ছিল সব কিছু শোনার পরে স্বীকার করা যে আমি এই মিমি নামক মেয়েটিকে বিশ্বাস করে ভুল করেছি। সে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, এটা একটা কারণ হতে পারে। এবার যদি সন্দীপ বলে যে না আমি মিমিকে ভালোবাসি, তাকেই বিয়ে করব, সেইখানটা কিন্তু আমি সমর্থন করতে পারবো না। কারণ মিমিকে যদি সন্দীপ বিয়ে করে, কেন আমি সাপোর্ট করব না? কেন সাপোর্ট করব না? এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যুক্তি। মিমিকে যদি সন্দীপ বিয়ে করে আমি সমর্থন করতে পারবো না, এটাকে সাপোর্ট করতে পারবো না। কারণটা হচ্ছে, এবার তোমরা বলবা সন্দীপের জীবন, সন্দীপের লাইফ, সন্দীপ কাকে বিয়ে করবে না করবে তোমরা বলতে পারো না, এটা আমাদের বলা যেতেই পারে। সন্দীপও বলতে পারে আন্টি তুমি এটা বলতে পারো না, কারণ আমি কি কাকে বিয়ে করব আমার ব্যাপার, আমি তো সাবালক। হ্যাঁ, সন্দীপের মা বাবাও আমাকে প্রশ্ন করতে পারে। সন্দীপের মা বলতে হবে এই গীতু কি কইতেছিস, আমার পোলা কারে বিয়ে করবে কি না করবে, তোর মাথা ব্যথা কেন?
বলতেই পারে সন্দীপের বাবা, জামাইবাবু আমার করতে পারে, শালি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি কইরো না। এমনকি সীমাও আমাকে বলতে পারে যে গীতাদি এটা তুমি ঠিক করলে না। সন্দীপ সাবালো, সে কাকে বিয়ে করবে কি না করবে আমরা বলতে পারি না। বলতে পারি, এখানে আমাদের কথা আছে। 3 পরকিয়া করেছে একটি পুরুষের সঙ্গে। সন্দীপকে ছেড়ে সে ফোকলাকে ধরেছে। এখনো তৃতীয় ব্যক্তি তার জীবন আসেনি, দ্বিতীয় আছে। কিন্তু ফোকলা 3 নম্বরই না 4 নম্বরই শুনেছিলাম। তার আগে 2টো বিয়ে হয়ে গেছে, একটা প্রেম হয়ে গেছে, একটা ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, সে 3 নম্বরে হোক 4 নম্বরে হোক 12 নম্বরই হোক, আমার আপত্তি নেই। 3 কিন্তু 2 নম্বরই, 3 কিন্তু 2 নম্বরই। আর এই পিউ হচ্ছে 3 নম্বর না 4 নম্বর না 5 নম্বর জানি না, ওই ফোকলার মতো একজন। সে প্রথমে বিয়ে করে তার একটা 15-16 বছরের সন্তান আছে, একটা মেয়ে আছে। সেই সংসার থেকে ডিভোর্স নিয়ে ও এসেছে বাপের বাড়িতে এবং সোনুর রক্ষিতা হয়ে 7 বছর কাটিয়েছে। 7-এর জায়গায় 5ও হতে পারে, 5ও হতে পারে, কারণ তার বাচ্চা নষ্ট করেছে। এটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, প্রমাণ তো নেই। প্রমাণ যদি সোনুর কাছে থাকে সোনু দেখাবে। তারপরে সোনুরকে 7 বছর চুষে খেয়ে এবার কোনো এক ম্যাডাম সন্দীপের ছেলেকে পড়ানোর জন্য আর সন্দীপের ভুঁড়ি কমানোর জন্য যোগা টিচার হিসাবে, ওয়াগা টিচার না ওগা টিচার বলে, যোগা বলে না হিন্দিতে, আমি বলবো যোগা টিচার হিসাবে সন্দীপের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সন্দীপ অ্যাকসেপ্ট করে, কারণ তার তখন এক্সারসাইজের একজন গাইড দরকার ছিল। তারপরে ছেলেকে পড়ানোর একজন ম্যাডাম দরকার ছিল, কারণ ওর মা বাবা পড়ালেও এক্সট্রা কিছুক্ষণ আমাদের কিষাণুকে আটকে রাখার জন্য রাতে এবং সকালে পড়ানোর জন্য একজন টিচার দরকার, যেটা পাড়ার টিচার দিয়ে আর হচ্ছিল না, কারণ ছেলেকে ভালো জায়গায় পড়াতে হবে। এবং সন্দীপ ওই বলেছে পুঁটি মাছ জলের ওপর ফরফরাইয়া চলে, আগা পিছু না ভেবে ফোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে ফোন নম্বর আদান প্রদান হয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়েছে। সন্দীপ বুঝতেও পারেনি, কারণ আমি এবার আরেকটা উদাহরণ দেব। যারা পাহাড়ে বেড়াতে গেছো, গ্যাংটক ওইদিকে গেছো, দার্জিলিংয়ে ওটা আমি দেখিনি, আমি গ্যাংটকে দেখেছি। তখন অসতর্ক হয়ে যদি জুতো পরা না হয়, জুতো পরলেও পায়ের মধ্যে কোনো রকম যোগ ঢুকে যায়, আমরা টের পাই না। আমার পায়ে ছিল হাওয়াই চটি, গরম লাগছে বলে মোজাটা খুলে রেখেছি বাসের মধ্যে। হাওয়াই চটি পরে আমি হাঁটছি, দেখছি, ঘুরছি ফিরছি, কখন যে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা ভাঙা পুরনো একটা মন্দির ছিল, সেখানে সিঁড়ি দিয়ে উঠে, এমনি সিঁড়ি তো না, পাথর কেটে কেটে সিঁড়ি, অনেকটা উঁচুতে উঠে নেমে এসছি। ওখান থেকে আমার পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলটায় মাঝখানে যোগ লেগেছে, এইটুকু একটা যোগ, ছোট যোগ, কালো কুচকুচে। আমি টের পাইনি, ও রীতিমতো রক্ত খাচ্ছে। খেতে খেতে আমরা কফি খাওয়ার জন্য নিচে নেমে এসে একটা দোকানে দাঁড়িয়েছি। আমরা তো একসঙ্গে অনেক লোক গেছিলাম, প্রায় 40-42 জন, বড় ভলভো বাসে করে আমরা ট্রেনে করে গিয়েছিলাম। কিন্তু এমনি ওখানে ঘোরার জন্য 2টো বাস, পাহাড়ি এলাকায় 2টো ওই উইঙ্গার টাইপের বড় বাস ভাড়া করা হয়েছিল। তা একজন বলছে, দিদি আপনার পায়ে ওটা কালো কালো কি? এক মাস্টারমশাই পরিবার নিয়ে গেছিল, সে মাস্টারমশাই বলছে, দিদি আপনার পায়ে কালো কালো কি? তখন দেখি যোগ লেগেছে, যোগ বলছে, আর আমি চিৎকার করছি, লাফাচ্ছি। তখন ওই চায়ের দোকানদার ও বললো এতে যাবে না, ও 1 খাবলা নুন এনে আমার পায়ের ওখানটা দিল, যোগটা পড়ে গেল। সেই রক্ত আমার বন্ধ হচ্ছে না, এত ওষুধ, এত টিয়ে লবণ টবণ দেওয়া হচ্ছে, বন্ধ হচ্ছে না। প্রায় 15 থেকে 20 মিনিট বন্ধ হয়ে থাকে, যে একটু জলে যাই, জ্বালা করছে তো। সেই ওখানে কি ফলস যেন একটা আছে, ওটাই দিয়ে পা, সেই ঝর্ণার জলে পা দিচ্ছি, রক্তের মতো শিরা বেরোচ্ছে। আমি তার দেখলাম যে মুশকিল, তো ওখানে ডাক্তারখানা পাওয়া যায় না। একজন দোকানদারকে বললাম এই অবস্থা, তো ও যেন কিসের পাতা এনে আমার পায়ে ডোলে লাগিয়ে দিল, জোর করে ঠেসে ধরলো। আমি ঠেসে ধরলাম, কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গেল। তা উনি বলছে এই রক্ত যদি এইভাবে আপনার শরীর থেকে বেরোতো, আপনি বাঁচতেন না। আস্তে আস্তে আপনার শরীরের সমস্ত রক্ত এখান দিয়ে বেরিয়ে যেত, কেন ভালো মতো যোগ ধরেছিল।
তারপরে ওই পাতাটা আমরা চিনে রাখলাম। তার সন্দীপের শরীরে কখন যোগ লেগেছে সন্দীপ টেরও পায়নি গো। ছেলেটার শরীরের সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে এখন। জানি না কিসে নিস্তার পাবে সন্দীপ। আর সন্দীপ এত তাড়াতাড়ি নিস্তারও পাবে না, কারণ আজকে টিন কেন ফিরে আসতে পারছে না সন্দীপের কাছে? কেন পারছে না? তার ইচ্ছা থাকলেও সে ফোকলাকে ছেড়ে আসতে পারছে না, ফোকলার সঙ্গে না থাকলেও সে সন্দীপের কাছে কেন আসতে পারছে না? কারণ ফোকলার কাছে হয়তো এমন কিছু আছে যেটার থেকে টিন রেহাই পাবে না, বাধ্য থাকতে বাধ্য। এই যে 1 নম্বর 2 নম্বরই যে পুরুষ আর 1 নম্বর 2 নম্বরই যে মহিলাগুলো আছে, বিশেষ করে পুরুষগুলো অত সহজ নয়। তারা সবসময় ওই প্রমাণ হাতে রাখে। তেমনি এই সোনু অত সহজে এই মিমিকে ছাড়বে না, কারণ 7টা বছর সে টাকা দিয়ে পুষেছে তাকে। মিমি জানতো তাকে বিয়ে করবে না, তবুও মিমি তার কাছে ছিল রক্ষিতা হয়ে, অন্যজনের রক্ষিতা। সন্দীপ যদি বিয়ে করে, কি করে আমি তাকে সাপোর্ট করি? সোনু মার্কেটে নেমেছে, অত সহজে থামবে না, নিস্তার নেই। সন্দীপ, তুমি যা ফেসেছো, এখান থেকে তুমি কি করে বেরোবে জানি না। প্রথম দিন যদি তুমি স্বীকার করে বলতে, আমি তো চিনি না মেয়েটাকে, আমার ছেলের প্রাইভেট টিউটার হিসাবে আমার বাড়িতে এসছে, অত দূর থেকে আসা যাওয়া, তাকে আমি একটা ঘর দিয়েছি আমার ছেলের প্রাইভেট টিউটার হিসাবে, হয়ে যেত। প্রেম করেছো, বেশ করেছো, কিন্তু তুমি আমাদের সঙ্গেও ছলনা করেছো, ভিউয়ার্সদের ঠকিয়েছো। এই জায়গায় ভিউয়ার্সরা খেপে গেছে। এই জন্যেই তুমি সীমাকে সাইড করে দিয়েছো। আজকে সীমা জম্বের বাঁচা বেঁচে গেছে। যদি সন্দীপ ছলনা করে সীমাকে না সরিয়ে দিত প্ল্যান করে, আজকে এই দোষটা সীমার ঘাড়ে আসতো, যে সীমা হাতে ধরিয়ে সন্দীপের জীবনটা নষ্ট করেছে। এটা আমার অনুভব। আমি এই যুক্তি দিয়ে আমি টিনকে সাপোর্ট করতে পারবো না, সন্দীপকে সাপোর্ট করব, কিন্তু ওই পিউকে যদি বিয়ে করে আমি এদের দুজনের কাউকে সাপোর্ট করব না। এটা আমার যুক্তি। তোমরা কি বলো? সন্দীপকে সাপোর্ট করে যাব? দেখতে চাই, শেষ পর্যন্ত তো দেখবো। অত সহজ না, মাথা উঁচু করেই সাপোর্ট করব। অনেকে বলছে না মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, আমিও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, কারণ সত্যিকে সাপোর্ট করব, মিথ্যাকে নয়। যতদিন না প্রমাণ হচ্ছে সন্দীপ ওই মেয়েটিকে বিয়ে করছে, ততদিন আমি তার সাপোর্ট তুলবো না। যদি বিয়ে করে তখন তুলবো, তার আগে নয়। এবার হয়তো অনেকে ভয় পাচ্ছ, কি হবে সন্দীপের? কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। কারণ আমি বলছি, আমার বাড়িতে থাকে, তাকে আলাদা ঘর দিয়েছি। হিম্মত লাগবে, হিম্মত। সন্দীপ, যদি বাঁচতে চাও, একটাই রাস্তা, নিজেকে গুটিয়ে নেওয়া। প্রেম করতেই পারো, তুমি না জেনে প্রেম করেছো। তুমি কি জানতে ওর জীবনে সোনু আছে? জানতে না তো। এখন যদি সন্দীপ বলে আমার ছেলের টিচার আমার বাড়িতে থাকে, তা কি হয়েছে? বাড়িতে থাকে, টিচার বাড়ি থাকতেই পারে, বাইরে থেকে আসতে অসুবিধা, দুবেলা পড়ায়, তাকে আলাদা ঘর দিয়েছি, এটা একটা হতে পারে। আর একটা কথা, ওই মেয়েটি যদি এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সন্দীপের বিপদ আছে। কোনো পার্সোনাল কিছু যদি এই সোনুর কাছে ওই মেয়েটি পাঠিয়ে থাকে, কিংবা এই গ্যাংয়ের হয়ে কাজ করে, তাহলে কিছু পার্সোনাল ডকুমেন্টস, কিছু সিন সন্দীপের যদি বাইরে আউট হয়, তখন সন্দীপের একটু বিপদ হতে পারে। কিন্তু ভাই, বিয়ে করেছে, এই প্রমাণ তো দিতে পারবে না, আর সন্দীপের টিকি ধরেও কেউ কিছু করতে পারবে না। বোঝাতে পারলাম? টিন থাকতে যদি এই ঘটনা ঘটতো, তাহলে পরকীয়ায় আইনে সন্দীপ পড়তো। টিন তো চলে গেছে 1 বছর আগে। পুরুষ মানুষ, প্রেমে পড়তেই পারে। হ্যাঁ, বাড়ি অব্দি এনে তার সঙ্গে রিলস করা, কি ঘুরতে যায়, এটা একটু বাড়াবাড়ি। ঘুরতে যেতেই পারে, ছেলের আয়া হিসেবে গেছে, ওটা ছেলের আয়া। বুঝাতে পারলাম? সন্দীপ, ভুল করেছো। ভুলের শাস্তি দেখো। আমি মাঝে মাঝে তোমাদের বলি না, কেউ পাপ করলে তার শাস্তি যেমন নিতে হয়, পুণ্যের ফলও সে ভোগ করে। তার সন্তানকে
মা বাবাকে দায়িত্ব পালন করে বউ চলে যাওয়ার পরে যেই একটা বছর ছেলেটাকে দেখে রেখেছে, এটা হচ্ছে পুণ্য, এর ফল সন্দীপ পাবে। আর পাপ হচ্ছে যদি জেনে শুনে পিউকে তার বাড়িতে রাখে এবং তার সঙ্গে কোনো মানে কোনো ছলনায় আটকে যায়, যদি পিউকে এড়াতে না পারে, সেটা হবে পাপ এবং তার ফল তাকে ভোগ করতে হবে। তা আমি সন্দীপকেই সাপোর্ট করব, টিমকে সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না। আর একদম দৃঢ়তার সঙ্গে সাপোর্ট করব, মাথা উঁচু করে সাপোর্ট করব। কারণ সন্দীপ বউকে, বাচ্চাকে, মা বাবাকে ঠকিয়ে পরকিয়া করেনি। কেউ যদি মনে করে যে তার বউ চলে গেছে, সে তার প্রেমিক নিয়ে খেলা করছে, তার মা বাবা তাকে সাপোর্ট করছে, অভিসারে যাওয়ার জন্য সাজিয়ে দিচ্ছে, আর সেখানে সন্দীপ মালা জপবে হরে কৃষ্ণ এ করবে, মামা বাড়ির আবদার, তাই না? মামা বাড়ির আবদার। তাই সন্দীপদের ভিউয়ার্সের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা সন্দীপকে ভুল বুঝো না। সন্দীপ ভুল করেছে, তার শাস্তি দাও। তাকে বলো তুমি কেন আমাদের কাছে স্বীকার করনি। ভালো, তুমি কাউকে বাঁচতেই পারো, এটা কোনো পাপ নয়, কিন্তু মিথ্যা কথা বলাটা পাপ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না এত বড় ভিডিও আমি কি করে দেবো। 41 মিনিট, এটাকে স্প্লিট করতে হবে, ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। আর বেশি ফাস্ট ফরওয়ার্ড করলে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমার এত বড় ভিডিও করা উচিত হয়নি। তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য, কালকে অন্য ভিডিও আসছে।